আগামী 12 তারিখে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। 12 তারিখ কেন? ইউনূসের অধীনে বাংলাদেশে কোনো প্রকার নির্বাচন হবে না, কোনো তারিখে নির্বাচন হবে না। একটু ধৈর্য ধরে একেবারে প্রমাণ আপনাদেরকে দিয়ে দিচ্ছি, জাতীয় গণমাধ্যমে আসা প্রমাণগুলো আপনাদের মাঝে একটু তুলে ধরতেছি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রজার খলিলকে বলা হয়েছে যে আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই নির্বাচনটা যেন হয় সেই সিদ্ধান্ত হবে, এবং সেটা হলে ডক্টর ইউনূসকে বাদ দেওয়া হবে। এবং বাংলাদেশের যে নতুন চার্জ ডে অ্যাফেয়ার্স গেছেন যুক্তরাষ্ট্র থেকে, তিনি আগামীকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা শুরু করবেন। আসিফ নজরুল এমন একটা ক্যারেক্টার যার লজ্জা বলতে কোনো শব্দ নাই। এইগুলা আগে ন্যাশনালি গুজব ছড়াইতো, মানে বাংলাদেশের আভ্যন্তরীণ গুজবগুলো ছড়াইতো, এখন সে ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে। আসিফ নজরুলকে যদি গালি না দেয় তাহলে কি সেটা সমুচিত হবে আমার জন্য? আসিফ নজরুলকে গালি দেওয়াটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? আওয়ামী লীগবিহীন নির্বাচন নিয়ে পশ্চিমাদের হঠাৎ সুর বদলালো কেন? নাম হলো ব্রিটিশ স্টার এমপির বিবৃতি, সব দল না থাকলে নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না। বাংলাদেশের ভোটারদের উপর এমন বিধিনিষেধ আরোপ করা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্ব অন্তর্বর্তী সরকারের উচিত হয়নি, যারা কিনা নিজেরাই অনির্বাচিত। পশ্চিমারা তারা সুর বদলাইছেন। নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, নানান প্রত্যাশার পারদ গলিয়ে শেষ পর্যন্ত কি ডক্টর ইউনূস সরকার ব্যর্থ হতে যাচ্ছেন? সরকারের ভিতর আরেক সরকার, সে আরেক সরকার ইউনূসকে ব্যর্থ করে দিচ্ছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, 12 তারিখের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে আওয়ামী লীগ যে কর্মসূচি নিয়েছে বা আওয়ামী লীগ যে প্ল্যান প্রোগ্রাম করেছে 12 তারিখের এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে, তা আপনারা ইতিমধ্যেই হয়তো সকলেই জেনে গেছেন। আওয়ামী সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে ব্যালট পেপারে নৌকা থাকবে না, সেই নির্বাচনে তাদের জনগণ, তাদের সমর্থকেরা ভোট দিতে যাবে না। দর্শক মন্ডলী, অপরদিকে আবার বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগকে বোঝাচ্ছে যে বিএনপিতে ভোট দিলেই আগামীতে আওয়ামী লীগ ফিরতে পারবে। প্রিয় দর্শক, এমত অবস্থায় আপনার কাছে কি মনে হচ্ছে, আওয়ামী লীগের এই যে ভোটকে প্রশ্নবিদ্ধ করার কর্মসূচি, সেটা কি আদৌ সফল হবে নাকি হবে না, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, এছাড়াও ভিডিওর শুরুতেই যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আমি আবারও খুব শক্তভাবে বলছি, আগামী 12 তারিখে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। 12 তারিখ কেন? ইউনূসের অধীনে বাংলাদেশে কোনো প্রকার নির্বাচনই হবে না, কোনো তারিখে নির্বাচন হবে না। আর ইউনূসের অধীনে বাংলাদেশে যে কোনো নির্বাচন হচ্ছে না বা হবে না, এই কারণে কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী নির্বাচনকে কেন্দ্র করে কোনো শক্ত নির্দেশনা তার দলের নেতাকর্মীদেরকে দেন নাই। এখন অনেকে ভাবতে পারেন যে নির্বাচন হবে না, এই কথাটা আমি কি অ্যানালাইজ করে বা নিজে থেকে মন গড়া ভাবে বলতেছি? না ভাই, একটু ধৈর্য ধরে একেবারে প্রমাণ আপনাদেরকে দিয়ে দিচ্ছি, জাতীয় গণমাধ্যমে আসা প্রমাণগুলো আপনাদের মাঝে একটু তুলে ধরতেছি। আপনারা দেখেছেন যে সপ্তাহের শুরু গত রবিবার দিন হাইকোর্ট কোর্ট খোলা হলো। কোর্টে একটা রিট জারি করা হয়েছে। রিটে জাতীয় পার্টি ও এনডিএ প্রার্থীদের মনোনয়ন কেন বাতিল হবে না, হাইকোর্টের রুল। এই রুলটা কে জারি করেছেন, কারা জারি করেছেন, কেন জারি করেছেন, কি জানতে চেয়েছে একটু বুঝছেন? জাতীয় পার্টি ও এনডিএ প্রার্থীদের মনোনয়ন কেন বাতিল হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল। হাইকোর্টের প্রশ্নটি এখন জানতে চাইছে নির্বাচন কমিশনের কাছে। প্রশ্নের উত্তর দিতে হবে আগামী 15 দিনের মধ্যে, অর্থাৎ আজকে 28 তারিখ নির্বাচন, অর্থাৎ আজকে 13 তারিখ, নির্বাচনের বাকি আছে আর মাত্র 28 দিন, 12 তারিখে নির্বাচন। তো 15 দিনের মধ্যে কেন এখন আর এই রুল কেন এখন আসলো, কারা কেন করলো এই রুলটা? এখন বলতে পারেন জাতীয় পার্টির সাথে নির্বাচনের সম্পর্ক কি? জাতীয় পার্টি না আসলে কি? জাতীয় পার্টি তারা নিষেধাজ্ঞা অনেক আগে থেকে চেয়ে আসছিল। হ্যাঁ ভাই, এখন জাতীয় পার্টি একটা অনেক বড় ফ্যাক্টর এই মুহূর্তে। মূলত আপনার রাজনৈতিক দল হাতে গোনা 3টে আছে, আপনি জাতীয় পার্টিকে ছেলেবেলা মনে করলে হবে না। তো বিএনপি, জাতীয় পার্টি আর জামাত, এছাড়া বাকি যেগুলোকে দেখেন এদের কি ওই রকমের খানা আছে আপনার মনে হয়? তো এখন কথা হচ্ছে জামাতের সাথে যারা জোটবদ্ধভাবে আছে, জামাত সহ জানেন, তারা কিন্তু 5 আগস্টের পরবর্তী থেকে শুরু করে যে নির্বাচন সম্ভব না, প্রথমে স্থানীয় সরকার নির্বাচন হইতে হবে বা পিআর পদ্ধতিতে নির্বাচন, মানে যে কোনো ভাবেই হোক না কেন, নানান কথা বলে তারা নির্বাচন হচ্ছে না বা হবে না, নির্বাচন ছাড়া এই ক্ষমতার স্বাদ দিতে চাচ্ছিল অনেক আগে থেকে, তারা সেটি বলে আসতেছিল। বিএনপি কিন্তু এক জায়গায় শক্ত যে নির্বাচন হইতে হবে, সে জায়গায় কিন্তু তারা হার্ড লাইনে আছে, যত দ্রুত সম্ভব নির্বাচন, সেই বিষয়টি। এখন যদি নির্বাচন হয়, জামাত যদি না আসে নির্বাচন হয়, জাতীয় পার্টি আছে না, বিএনপি কার সাথে খেলবে? জাতীয় পার্টির সাথে খেলবে। জাতীয় পার্টি বিরোধী দল, বিএনপি ক্ষমতায় 14, 18 এবং 24 নির্বাচনের মতো, যেটা জাতীয় পার্টি যখন আসছে। সুতরাং এখন জাতীয় পার্টি অনেক বড় একটা ফ্যাক্ট। তাহলে এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ বা তার প্রার্থীদের বাতিল করার জন্য এই রিটটা কেন করা হয়েছে? আসুন একটু আপনাদের বলি যে কেন, কারা কিসের জন্য রিটটা করেছে। গত 9 জানুয়ারি, বুঝলেন, রিট কিন্তু করছে 11 জানুয়ারি। 9 জানুয়ারি লেভেল প্লেইং ফিল্ড নেই, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছে জামাত। নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে শঙ্কা রয়েছে, নাহিদ ইসলাম, এনসিপি, তিনি কথাটা বলছেন 10 তারিখ। 9 তারিখ বলছে কি জামাত, 10 তারিখ বলছেন নাহিদ। ঠিক
আবার সেই 10 তারিখ চরমোনাই বলছে লেভেল প্লেইং ফিল্ড ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, এই অবস্থায় নির্বাচনও সেই রকমের সম্ভব নয় বলে জামাত জানাইছে। এখন জাতীয় পার্টি যদি না থাকে তাহলে বিএনপি খেলবে কার সাথে? জামাত জোটের সাথে। আর জামাত জোট যদি বলে লেভেল প্লেইং ফিল্ড নাই, নির্বাচন এখন সম্ভব না, ইউনূসের বাপেরও ক্ষমতা নাই নির্বাচন দেওয়ার, কেমনে নির্বাচন দেবা? তোমার তো পক্ষ হলো দুইটা। সুতরাং কেন এখন জামাতের আমির বলতেছে, দেখবেন দেশের স্থিতিশীলতার জন্য প্রয়োজন হলে আগামী 5 বছর সমন্বিতভাবে দেশ চালাবো, এটা জামাতের আমির বলতেছে। তার মানে কি তারা জানে নির্বাচন হলে তাদের কি পরিমাণ ভরাডুবি হবে। তাই নির্বাচনের দরকার নাই, আসুন বিএনপিকে আহ্বান জানাইতেছে, আসুন একসাথে আমরা একটা সরকার গঠন করি, জাতীয় সরকার, আমরা 5 বছর সমন্বিতভাবে দেশটাকে চালাই। কথা বুঝতে পারছেন রিজন কোন দিকে যাচ্ছে? সুতরাং আমি আবারও আপনাদেরকে, এর আগে আমি প্রায় 7-8 মাস আগে আমি খুব শক্তভাবে বলেছিলাম যে বাংলাদেশে ডেভিল ইউনূসের অধীনে কখনো নির্বাচন হবে না। গত 25 সালের আগস্টের 22 তারিখ চরমোনাই পীর কিন্তু একটা কথা বলছিল, প্রচলিত পদ্ধতি নির্বাচন হতে দেওয়া হবে না। চরমোনাই পীর জামাতও বলছিল যে পিআর ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হইতে দেওয়া হবে না। সেটাই হতে যাচ্ছে ভাই, হবে না। আর সেটার উজ্জ্বল হচ্ছে এখন জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন কেন বাতিল হবে না জানতে চাই হাইকোর্টের রিট, এই সময় কেন রিট। সুতরাং বিএনপির সর্বোচ্চ রকমের আইন কানুন, মব সৃষ্টি, সন্ত্রাসী, চাঁদাবাদী সবকিছু সুযোগ সুবিধা ডেভিল ইউনূস দিয়ে আসছে, গ্রেপ্তার করে নাই, কোনো অপকর্মে তাদের গ্রেপ্তার করে নাই। এমনকি প্রধানমন্ত্রী হওয়ার আগে প্রধানমন্ত্রীর সমস্ত প্রটোকল, সুযোগ সুবিধা তার একরে দিয়ে আসতেছে ডেভিল ইউনূস। তুমি সন্তুষ্ট থাকো না কেন? তুমি প্রধানমন্ত্রী হও, আমি রাষ্ট্রপতি হই, ওই জামাতের আমির স্বরাষ্ট্রমন্ত্রী হোক, ওই চরমোনাই ফির একটা মন্ত্রণালয়, একটা মন্ত্রিত্ব নিয়ে যাক, আমরা ভাগ বাটোয়ারা করে দেশ চালাই, সরকার গঠন করি, দেশ ধ্বংস হোক, জনগণ মরে যাক, এটা কোনো সমস্যা না। সুতরাং আমি আবারও হলপ করে বলতেছি, বাংলাদেশে এই শুধু 12 তারিখ কেন, ডেভিল ইউনূসের অধীনে কোনো তারিখে নির্বাচন হবে না। ইভেন অনেক পরিবর্তন আগামী 10 থেকে 12 দিনের মধ্যে জানতে পারবেন, খুব সুখবর আগামীতে দিয়ে আসছি, আপনারা নিশ্চিন্তে থাকুন। আর এই কারণেই কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী কোনো শক্ত প্রতিক্রিয়া নির্বাচনী জানানে, শুধু বলছেন আপনাদের কেউ যেন ভোট কেন্দ্রে না যায়, এতটুকুই। হতাশ হওয়ার মতো কিছুই নেই, আমাদের বিজয়টা খুব কাছাকাছি চলে আসছে, একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন 10 থেকে 12 দিন। আওয়ামী লীগবিহীন নির্বাচন নিয়ে পশ্চিমাদের হঠাৎ সুর বদলালো কেন? পশ্চিমারা আদৌ কি বলতেছে? এই তো আর 29 দিন সময় আছে নির্বাচনে, যদি 12 তারিখে নির্বাচন হয়, এই সময় এসে পশ্চিমারা যদি, তাও আবার পার্লামেন্টের এমপি, এখনকার স্ট্যান্ড বাই এমপি, তারা বিবৃতির মাধ্যমে জানাইতেছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মহলকে তারা আহ্বান জানাইতেছে যে বাংলাদেশে যেন নির্বাচনটা যেভাবে করতে যাচ্ছে এইভাবে না হয়, এইভাবে হয়। দেখেন আমি নিউজটা আপনাদেরকে শোনাই। শিরোনাম হলো ব্রিটিশ স্টার এমপির বিবৃতি, সব দল না থাকলে নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না। দেখেন, মানে খুবই গুরুত্বপূর্ণ কথা বলছে। আমি গতকালকে সারা রাত্রিবেলা আমি আলোচনা করছি, আপনারা সেটা শুনছেন, যে সব দল নির্বাচনে অংশগ্রহণ না করলে নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না। দেখেন এখানে বলা হয়েছে বিবৃতি, তারা বলছে, এটা কিন্তু বিবৃতির মাধ্যমে প্রকাশ করছে, এটা কিন্তু তিনি কোন এক সাংবাদিকের প্রশ্নের জবাবে না, তারা বিবৃতির মাধ্যমে প্রকাশ করা মানে কি, বিস্তারিতভাবে লেখা বা বলা, প্রাতিষ্ঠানিকভাবে। বিবৃতি তারা বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের অপেক্ষায় থাকা বাংলাদেশ গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। নৈতিক বিবেচনাবোধ সম্পূর্ণ প্রত্যেক মানুষই আশা করেন এই নির্বাচন একটি ন্যায়সঙ্গত, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। তবে তখনই সেটা সম্ভব হবে, বিষয়টা বলবেন, তবে তখনই সেটা সম্ভব হবে যখন নির্বাচন হবে অংশগ্রহণমূলক এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টিতে নিরপেক্ষ। এই যে ডক্টর ইউনূস বা এই যে প্রধান উপদেষ্টা সরকারের পক্ষ থেকে বারবার বলা হইতেছে যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, পুনঃপ্রতিষ্ঠার জন্য এই নির্বাচন। এখন ব্রিটিশ এমপি তারা বলতেছেন, একাধিক এমপি, যে নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠা তখনই সম্ভব যখন সেটা হবে অংশগ্রহণমূলক এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টিতে নিরপেক্ষ। এখন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টিতে নির্বাচন যে হতে যাচ্ছে, এটা তারা কোন দৃষ্টিতে দেখতেছে সেটাও তারা বলছেন। তারা বলছেন যে আমরা উদ্বিগ্ন যে ব্যাপক জনসমর্থন থাকা রাজনৈতিক দলগুলোর উপর বর্তমানে নিষেধাজ্ঞা রয়েছে। তারা উদ্বিগ্ন, এখানে ব্যাপক শব্দটা আছে, তারা উদ্বিগ্ন ব্যাপক জনপ্রিয়তা থাকা রাজনৈতিক দল, কাদেরকে বলতেছেন? বাংলাদেশে যাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করছে আওয়ামী লীগ, ব্যাপক জনপ্রিয়তা থাকা রাজনৈতিক দলগুলোর উপর বর্তমান বাংলাদেশে নিষেধাজ্ঞা রয়েছে। এক্ষেত্রে জাতিসংঘের পাশাপাশি যুক্তরাজ্য ও বাংলাদেশের দীর্ঘদিনের মিত্রদের পরামর্শ উপেক্ষা করা হয়েছে। এখানে কিন্তু তারা এটাও তারা প্রকাশ করলেন যে জাতিসংঘ এবং যুক্তরাজ্য তারা বাংলাদেশের দীর্ঘমেয়াদী মিত্র, তারা যে পরামর্শ দিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে, সেই পরামর্শকে অন্তর্বর্তী সরকার উপেক্ষা করছে, মানে নাই। দেখেন, মুক্ত, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে বাংলাদেশের লাখ লাখ সাধারণ নাগরিক ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন এবং তারা ভোট দিতেই যাবেন না। এই কথাটা কিন্তু এখন শুধু আওয়ামী লীগ বলতেছে,
দেশের মানুষ বলতেছে না যে আমরা ভোট দিতে যাব না যদি অংশগ্রহণমূলক নির্বাচন হয়। এটা এখন পশ্চিমারাও বলতেছেন যে মুক্ত সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে বাংলাদেশের লাখ লাখ মানুষ ভোট থেকে বঞ্চিত হবে এবং তারা ভোট কেন্দ্রেই যাবেন। তারপরে দেখেন এখানে আরো বলা হয়েছে যে সব প্রধান রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া অনুষ্ঠিত কোনো নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না। সব দলে, আমরা যেটা বারবার বলে আসতেছি, এটা এখন বিবৃতির মাধ্যমে পশ্চিমারা বলতেছে। বাংলাদেশের ভোটারদের উপর এমন বিধিনিষেধ, এখানে কিন্তু দেখেন এখানে আবার রাজনৈতিক দল কিন্তু উচ্চারণ, এখানে বাংলাদেশের ভোটারদের উপর বিধিনিষেধ। দেখেন কোথা থেকে তারা রেফারেন্স আনলো, যে ব্যাপক জনপ্রিয়তা থাকা একটা রাজনৈতিক দলের উপর যখন নিষেধাজ্ঞা দেওয়া হয়, তখনও নিষেধাজ্ঞা শুধু দলের উপর থাকে না, বাংলাদেশের বাংলাদেশের ভোটারদের উপরে নিষেধাজ্ঞা আরোপ হিসাবে তারা দেখতেছে। বাংলাদেশের ভোটারদের উপর এমন বিধিনিষেধ আরোপ করা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্ব অন্তর্বর্তী সরকারের উচিত হয়নি, যারা কিনা নিজেরাই অনির্বাচিত। দেখেন স্পষ্টভাবে আমাদের মতো আমরা যেভাবে কথা বলি সেভাবে বলে দিন যে এরা হচ্ছে অনির্বাচিত, এরা নিজেরাই অনির্বাচিত। এরা অনির্বাচিত হওয়ার সত্ত্বেও লক্ষ লক্ষ ভোটারদের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে তারা যেন ভোট দিতে না আসে। এইটাই কিন্তু তারা উচ্চারণ করলেন, বোঝার চেষ্টা করুন। তারপরে দেখেন এই শেষের এই লাইনটা, শেষের এই কয়েকটা লাইন খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আমরা ব্রিটিশ সরকার সহ জাতিসংঘের মতো, মানে ব্রিটিশ 4 এমপি বলতেছে, আমরা ব্রিটিশ সরকার সহ জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাই। যেটা আমি প্রথমে বললাম যে শুধু তারা বিবৃতি দিয়েই ক্ষান্ত নন, তারা আহ্বান জানাইতেছেন বিশ্ব সম্প্রদায়কে যে ডক্টর ইউনূস যেন গণতান্ত্রিক নীতির প্রতি তার অঙ্গীকার বজায় রাখে। তিনি অঙ্গীকারাবদ্ধ, আমি কিন্তু এই কথা বারবার বলি, ডক্টর ইউনূস হচ্ছে অঙ্গীকারাবদ্ধ, তিনি অঙ্গীকার করছেন যে গণতান্ত্রিক নীতি তিনি প্রতিষ্ঠা করবেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবেন, দেশে মানে একটা সুষ্ঠু রাজনৈতিক ধারা প্রভাবিত হবে। এটা শুধু দেশের মানুষের কাছে তিনি প্রতিজ্ঞা করেননি, সারা বিশ্বে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বিশ্বের যে মিডিয়াতেই, যে নিউজ পত্রিকাতে সাক্ষাৎকার দিচ্ছেন, সাংবাদিকের প্রশ্নের জবাবে এই কথাই বারবার বলছেন। সেই কথাটাই তারা বলতেছেন আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়ে যে ডক্টর ইউনূস যেন গণতান্ত্রিক নীতির প্রতি তার অঙ্গীকার বজায় রাখেন, বাংলাদেশের সব নাগরিকের নাগরিক অধিকার রক্ষা করেন এবং মুক্ত সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করেন। এইটা আপনার কাছে কি মনে হয়? এটা পরিপূর্ণভাবে আমি যেভাবে দেখতেছি, এইটা হচ্ছে সরকারকে একটা হুঁশিয়ারি দেওয়া যে হ্যাঁ আপনারা তো নির্বাচনের ট্রেন লাইনে তুলে দিচ্ছেন, কিন্তু যেভাবে তুলে দিচ্ছেন এইটা তো সুষ্ঠু পন্থায় হলো না, এটা হলো আপনার মন গড়া। আপনি অঙ্গীকার করছেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, আর আপনি লক্ষ লক্ষ ভোটারদের উপর আপনি বিধিনিষেধ আরোপ করলেন। আপনি ব্যাপক জনপ্রিয়তা থাকা একটা রাজনৈতিক দলকে দূরে ঠেলে মানে দূরে রাখতেছেন, আপনি চেষ্টা করে দূরে রাখতেছেন। তারা তো ইচ্ছাকৃতভাবে দূরে নাই, তারা তো ইচ্ছুক, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, তারা নির্বাচনমুখী রাজনৈতিক দল, তাদের লক্ষ লক্ষ কোটি কোটি ভোটার সমর্থক আছে যারা ভোট দিতে চায় এই রাজনৈতিক দলকে। এখন আপনি যখন এই দলের উপর নিষেধাজ্ঞা আরোপ করলেন, তখন এই দলের উপর নিষেধাজ্ঞা থাকলো না, নিষেধাজ্ঞা গিয়ে পড়লো ওই লক্ষ লক্ষ কোটি কোটি তাদের ভোটার সমর্থকদের উপর, যেটা আন্তর্জাতিক মহল কোনোভাবেই মেনে নিতে পারতেছে না। তারা আন্তর্জাতিক সম্প্রদায়, যুক্তরাজ্য, জাতিসংঘ, বিশ্ব মানবাধিকার সংস্থা সকলকে আহ্বান জানাইতেছে যে আপনারা এই বিষয়টি অনুগ্রহপূর্বক দেখেন এবং ডক্টর ইউনূসকে এই কথাগুলো জানিয়ে দিন যে আপনি যে অঙ্গীকার করছিলেন সেই অঙ্গীকারের নীতি যেন আপনার বজায় থাকে। আপনি যেভাবে এগোচ্ছেন সেইটা গণতান্ত্রিক উপায় বলা যায় না। পাশাপাশি দেশের মধ্যেও কিন্তু নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশা আছে যে ট্রেন লাইনে তুলে দিচ্ছেন, ঠিক আছে লাইনে তুলে দিচ্ছেন, কিন্তু যে কোনো সময় লাইনচ্যুত হতে পারে। এই কথাটা দেশের অভ্যন্তর থেকে বলা হচ্ছে। এবং পাশাপাশি পশ্চিমারা তারা সুর বদলাইছেন বলতে তারা এখন একে একে স্পষ্টভাবে সহজ ভাষায়, কূটনৈতিক সেই জটিল শব্দ ভাষা ব্যবহার না করে সহজ ভাষায় তারা বিবৃতি লিখিতভাবে লিখিত আকারে বিস্তারিত ভাবে তারা লিখতেছেন, বলতেছেন এবং আহ্বান জানাইতেছেন। আপনাদেরকে একটা প্রশ্ন, গালিগালাজ কি কেউ সাধে করে, ইচ্ছে করে করে? গালিগালাজ করার জন্য যথেষ্ট উপলক্ষ যদি কেউ সৃষ্টি করে দেয়, অবশ্যই তাকে গালি দিতে হবে। বাংলাদেশের ইতিহাসের সব থেকে নিকৃষ্ট, সব থেকে জঘন্য, সব থেকে বড় মিথ্যাবাদী যদি কিছু ব্যক্তির তালিকা করা হয়, তার মধ্যে আসিফ নজরুল অন্যতম। আসিফ নজরুল এমন একটা ক্যারেক্টার যার লজ্জা বলতে কোনো শব্দ নাই। আসিফ নজরুলের ডিকশনারিতে লজ্জা, ঘৃণা, ভয় এ ধরনের কোনো শব্দ নাই। 26 লক্ষ ভারতীয় তত্ত্বের প্রবর্তক আসিফ নজরুল আজ অবধি 26 জন ভারতীয়কে চাকরিচ্যুত করে ভারতে পাঠাতে পারে নাই। এই গুলা একটা আপাদমস্তক বদমাইশ মিথ্যাবাদী। আরো একটা মিথ্যাচার আপনাদের সামনে তুলে ধরবো, তার আগে কিছু বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বাংলাদেশের সাবেক ক্রীড়া উপদেষ্টা। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সরাসরি না চাওয়াতে কিংবা সরাসরি পৃষ্ঠপোষকতায় কিংবা সরাসরি তত্ত্বাবধানে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়, বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি, বাংলাদেশের ইতিহাসের সব থেকে বড় তারকা
অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি বাংলাদেশে যাইতে পারেন নাই, তাকে বাংলাদেশে যেতে দেওয়া হয়নি, মবের ভয় তাকে দেখানো হয়েছিল। একটা মিথ্যে মামলায় তাকে হয়রানি করা হয়েছে, তার ব্যবসা প্রতিষ্ঠানের সকল ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, ইভেন তার পরিবারের বিভিন্ন লোকজনদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হয়েছে সরাসরি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার তত্ত্বাবধানে। এখানে তামিম ইকবালের বিশেষ একটা ভূমিকা ছিল, আপনারা সেটা জানেন, আমি এর আগেও বলেছি। আইসিসির রুলস অনুযায়ী সাকিব যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই ধরনের প্রমাণগুলা দিয়ে আইসিসিতে অভিযোগ করে যে বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর হস্তক্ষেপ করেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই হস্তক্ষেপ আমলে নিয়ে আমি সাকিব আল হাসানকে খেলতে দেয় নাই, আমি সাকিব আল হাসানকে বাংলাদেশে যাইতে দেয় নাই, তাহলে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা কোথায় গিয়ে ঠেকবে? আইসিসি রুলস অনুযায়ী বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এখানে সরকার হস্তক্ষেপ করতে পারে না। যেহেতু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ওপেনলি বলেছে সাকিব দেশে আসতে পারবে না, সাকিব দেশে আসলে এটা বাংলাদেশের জুলাই যোদ্ধাদের সাথে প্রতারণা করা হবে, কারণ সাকিব স্বৈরাচারের দোসর, সাকিব ফেসিস্ট, সাকিব কানাডা থেকে হত্যা করেছে মোহাম্মদপুরে ঢাকার। তো এই ধরনের কথা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছে, সাকিবকে সে আসতে দেয়নি। এবং সাকিব কিন্তু ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বুঝিয়েছিল, যাক আমি অন্ততপক্ষে জানতে পারলাম এতদিন পর একটা স্ট্যাটাসের মাধ্যমে যে আমার দেশে ফেরার জন্য কে বাধা সৃষ্টি করেছিল, কে বাধা হয়ে দাঁড়িয়েছিল, জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার সুযোগ কে আমাকে দেয়নি, সবকিছু সাকিব জেনে গেছে, সাকিব এটা ওপেনলি বলে দিয়েছে। এখন সাকিব চাইলেই যে কোনো সময় আইসিসিতে অভিযোগ করতে পারে, কিন্তু সাকিব বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসে, সেই জায়গা থেকে সাকিব এখনো কোনো প্রকার অভিযোগ করে নাই। পৃথিবীতে ক্রিকেটের সব থেকে বড় যেই মার্কেট সেটা হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষের বড় বড় বৃহৎ বৃহৎ কোম্পানিগুলো বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটকে স্পন্সর করে, বিভিন্ন ক্রিকেটারদেরকে স্পন্সর করে, ক্রিকেট কিট, ব্যাট, হ্যান্ড গ্লাভস, প্যাড, হেলমেট থেকে শুরু করে সবকিছু স্পন্সর করে। ইভেন বাংলাদেশ ক্রিকেটের যে ক্রিকেটাররা আছে সবাইকে মোটামুটি ভারতবর্ষ থেকে স্পন্সর করা হয়। এখন ভারতের সাথে গত 17 মাস যাবত যে বাংলাদেশের একটা বৈরী সম্পর্ক চলমান আছে, এই সম্পর্ক আদৌ কবে ঠিক হবে আমরা জানি না, কিন্তু ক্রিকেটে ভারতের সাথে বাংলাদেশের কোনো বৈরী সম্পর্ক ছিল না। একটা যুদ্ধ ছিল মাঠে, যেটা খেলার যুদ্ধ, যেটা অবশ্যই স্বাভাবিক যুদ্ধ ছিল, সেটা থাকা স্বাভাবিক। ভারতের ক্রিকেট টিম অনেক শক্তিশালী, বাংলাদেশ ভারতের সাথে খেলা হলে অনেকটা জাঁকজমকপূর্ণ হতো। যেই খেলা আমরা আগে পাকিস্তান ভারতের ম্যাচে দেখতাম, একটা জাঁকজমকপূর্ণ খেলা, একটা প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা, এটা এখন পাকিস্তান ভারতের মধ্যে দেখা যায় না, যেটা বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখেছি। কিন্তু পরিকল্পিতভাবে বুলবুলের মতো দালালকে বিসিবির প্রেসিডেন্ট বানিয়ে ক্রিকেটটাকে যে নর্দমার মধ্যে নামিয়ে ফেলা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা বিশেষ করে আসিফ নজরুল প্রতিনিয়ত ক্রিকেটে হস্তক্ষেপ করছে, ক্রিকেট নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যাচার করছে। মুস্তাফিজের আইপিএল খেলা ইস্যুতে প্রথমে আসিফ নজরুল কিন্তু এখানে একটা ঘি ঢেলে দিয়েছে আগুনে। সে বলেছে ভারতের মাটিতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে না, এটা আত্মমর্যাদার বিষয়, বিভিন্ন ধরনের কথা বলেছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই। সেটা বিশ্বকাপ খেলতে ভারতে বাংলাদেশ না গেলে আইসিসি স্পষ্ট নির্দেশনা দিয়ে দিয়েছে, বাংলাদেশ পয়েন্ট হারাবে, তারা অন্য কোনো ওয়ে দিতে পারবে না। এরপর বিসিবি আবার হয়তো আপিল করেছে বুলবুলের পক্ষ থেকে, আমরা দেখেছি। কিন্তু গতকাল এই সম্পূর্ণ বিষয়গুলোকে ঘোলাটে করার জন্য আসিফ নজরুল এই বদমাইশের বাচ্চা একটা ভিডিও বার্তায় দেখেন কত বড় মিথ্যাচার করেছে। এই মিথ্যাচার খোদ প্রমাণ করে দিয়েছে আইসিসি। আমি সেটা বলছি, তার আগে ভিডিওটা দেখেন। ভারতে যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে এবং বাংলাদেশ বিদ্বেষী যে পরিবেশ বিরাজ করছে, বিশেষ করে গত 16 মাস ধরে বাংলাদেশ বিদ্বেষী যে অব্যাহত ক্যাম্পেইন চলেছে, এটার প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে ভারতে ক্রিকেট খেলা অসম্ভব ব্যাপারে পরিণত হয়েছে। আইসিসির যে সিকিউরিটি টিম আছে, সিকিউরিটি দায়িত্বে যারা আছে, তারা একটা চিঠি দিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে 3টা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়, 2 হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে ওনারা যদি বাংলাদেশের জাতীয় যে জার্সি আছে, আমাদের ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে, আর 3rd হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। তো আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের T20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। 3টা ইস্যুতে এই আসিফ নজরুল বলেছে, প্রথমত মুস্তাফিজকে বাংলাদেশের বিশ্বকাপ টিম থেকে বাদ দিতে হবে, আর বাংলাদেশের সমর্থকরা যদি পতাকা জার্সি নিয়ে স্টেডিয়াম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উপস্থিত হয়, সেক্ষেত্রে একটা নিরাপত্তাজনিত ইস্যু থাকতে পারে, এবং ইলেকশন যত দ্রুত ঘনিয়ে আসবে তত নাকি নিরাপত্তার সংখ্যা বাড়বে। আরো বলেছে প্রতিনিয়ত ভারতের মধ্যে যে উগ্র আচরণ দেখতে পাচ্ছি, বাংলাদেশ বিরোধী মনোভাব, বাংলাদেশ বিদ্বেষ মনোভাব আমরা ভারতের মধ্যে দেখতে পাচ্ছি, তাতে করে বাংলাদেশ কখনো ভারতে খেলতে যেতে পারে না। বাংলাদেশ বিদ্বেষ, এই বিদ্বেষ শব্দের প্রবর্তন কে করেছে? বাংলাদেশের উগ্রপন্থীরা, বাংলাদেশের মৌলবাদীরা, বাংলাদেশের জঙ্গিরা, বাংলাদেশের জামায়াত ইসলাম। আসিফ নজরুল তুই প্রথম শুরু করেছে কে? ভারতের 26 লক্ষ ভারতীয় কে বলেছিল? আসিফ নজরুল বলেছিল। এখন আসিফ নজরুল বলতেছে প্রতিনিয়ত আমাদেরকে ঈর্ষা করছে ভারত, বাংলাদেশ বিদ্বেষী আচরণ করতেছে। তার মানে নিজে করলে সেটা ঠিকঠাক, আর ভারত করলে সেটা সদরঘাট। কি চমৎকার থিওরি! এই যে মিথ্যাচার করেছে আইসিসির খোদ যে টিম এই বিষয়গুলো দেখাশোনা করে, বিভিন্ন দলের যে নিরাপত্তা জনিত ইস্যুগুলা, তারা একটা বার্তা দিয়েছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড একটা সংবাদ প্রকাশ করেছে, দেখেন সেই সংবাদ কি বলতেছে। ভারতের বিশ্বকাপ আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে সম্পূর্ণ অসত্য বলল আইসিসি। আসিফ নজরুল যে বক্তব্যগুলা দিয়েছে প্রত্যেকটা অসত্য বলে আইসিসি দাবি করেছে। এখন এই মুহূর্তে আপনাদেরকে সেই প্রশ্নটা করি, আসিফ নজরুলকে যদি গালি না দেই তাহলে কি সেটা সমুচিত হবে আমার জন্য? আসিফ নজরুলকে গালি দেওয়াটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? কমেন্ট বক্সে আপনারাই বলে যান। এই
গুলা আগে ন্যাশনালি গুজব ছড়াইতো, মানে বাংলাদেশের আভ্যন্তরীণ গুজবগুলো ছড়াইতো, এখন সে ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে। যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর থেকে এই হামজাদা পুরো পাগল হয়ে গেছে। চিন্তা করেন, আইসিসির সিকিউরিটি যে টিম সেটা নাকি বাংলাদেশের মুস্তাফিজকে ভারতে খেলতে মানা করেছে। আরে গর্ধবের বাচ্চা, মিথ্যা কথা বললেও তো একটা লেভেলের মধ্যে রাখা বলতে হয়। ইস্যু হওয়ার কথা ছিল মৌলবাদী জঙ্গি টাইপের যে ক্রিকেটার বাংলাদেশ ন্যাশনাল টিমের মধ্যে আছে তারা, যেমন তানজিম সাকিব, যেমন রিশাদ হুসাইন, মানে এদের লেবাস তো জঙ্গিদের মতো। ইস্যু নাকি মুস্তাফিজ, অথচ মুস্তাফিজ ভারতের আইপিএলে খেলেছে একাধিকবার। মুস্তাফিজকে ভারতীয়রা অনেক পছন্দ করে, স্পেশালি মুস্তাফিজ এবং সাকিব আল হাসান, এই দুজনকে ভারতবর্ষ অনেক পছন্দ করে। মুস্তাফিজ তো 7 পাতের মধ্যে নাই। যে উগ্রপন্থী জঙ্গি ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী আছে এদের হুমকির কথা ছিল, যে উগ্রপন্থী আচরণ করে ক্রিকেটাররা তাদের হুমকির কথা ছিল, কারণ ভারতবর্ষে যেহেতু তারা ইসলামী মৌলবাদী শক্তিকে পছন্দ করে না, সেক্ষেত্রে এদের সমস্যা হওয়ার কথা ছিল। কিন্তু মিথ্যাচারটা করে দিল মুস্তাফিজের উপর। মুস্তাফিজকে নিয়ে বাংলাদেশ টিম ক্রিকেট খেলতে যাবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ এই মুহূর্তে বাংলাদেশ টিমে মুস্তাফিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বলার, মূল বলার, স্ট্রাইক বলার। মুস্তাফিজকে ছাড়া তো বাংলাদেশ ক্রিকেট খেলতে যাবে না। এই যে নাটকগুলো করে প্রতিনিয়ত আইসিসির উপর দায় চাপানো হচ্ছে, বিসিসিআর উপর দায় চাপানো হচ্ছে, এগুলো কিন্তু পরিকল্পিত। এই সম্পর্কগুলো সৃষ্টি করা হচ্ছে একটা বৈরী সম্পর্ক, যাতে দ্রুত চলে আসে, যাতে বাংলাদেশ ক্রিকেটকে দেওয়া যায়। এবং এরা সেটাই করতেছে, যেভাবে বোর্ডের উপর হস্তক্ষেপ করছে। এখন কোনো ক্রিকেটার কিংবা ক্রিকেট সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান যদি আইসিসিতে আবেদন করে সকল তথ্য প্রমাণের উপর ভিত্তি করে, আইসিসি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমকে সাময়িকভাবে সদস্যপদ স্থগিত করবে, কিংবা বহিষ্কার করবে, কিংবা বিশেষ কোনো সিরিজ খেলতে পারবে না, কিংবা আগামী টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারবে না। এই ধরনের একটা সম্ভাবনা কিন্তু আছে। যদি এখানে সাকিব একটা গেম খেলে দেয়, আমি নিশ্চিত বাংলাদেশ আগামী বিশ্বকাপ খেলতে পারবে না। আইসিসি একটা নোটিশ পাঠিয়ে দেবে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।